পাকিস্তানের ব্যাটিং ইনিংস শেষেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ এই ম্যাচটা আর জিতছে না। বৃষ্টির পরে যখন আরও 153 বলে 216 রান দরকার 7 উইকেট হাতে নিয়ে, তখন আরও নিশ্চিত হয়েছে বাংলাদেশ কোনোভাবেই এই ম্যাচ জিতছে না। বাংলাদেশ এই ম্যাচ 100% জিতছে না নিশ্চিত হয়েছে যখন লিটন দাস সুইপ খেলে 41 করে দারুণ খেলতে খেলতে উইকেটটা দিয়ে এলেন। বাংলাদেশ প্রত্যাশিতভাবে ম্যাচ হেরেছে। কেন 274 করার পর বাংলাদেশ ম্যাচ জিতছে না আমার মনে হয়েছে, ভাই যে দল সবশেষ 3টা সিরিজে 9টা ওয়ানডেতে একবার মাত্র 250 করতে পারছে, যে দল ওয়ানডেতে সবশেষ 9 ম্যাচে মাত্র 2বার 50 ওভার ব্যাট করতে পারছে, তারা পাকিস্তানের 274 চেস করে জিতে ফেলবে? এত সহজ না। তারা 32 ওভারে 240 প্লাস 243 চেস করে ফেলবে, খুব কঠিন বাংলাদেশের এই দলটার জন্য। ম্যাচের আগের দিন একটা আলোচনাতেও আমি এটা বলেছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছু করতে হবে, তারা ফেল করেছেন। প্রথম লিটন দাস, আপনারা আমার সঙ্গে একমত না হতে পারেন, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব বিচ্ছিরি একটা অভ্যাস আছে, স্পিন বোলারের এগেনস্টে অনেক বেশি সুইপ শট খেলা। এখন আপনি আমার বলতেই পারেন, এই বেটা তুই বেশি বুঝোস, সুইপে লিটন রান করে। আমিও জানি ভাই সুইপে লিটন রান করে। উদাহরণ দিয়ে দিচ্ছি, বিশ্বকাপে সঞ্জু স্যামসনের ব্যাক টু ব্যাক 3টা ইনিংস দেখেছেন না আপনারা? আমার আলোচনা শুনে ওই 3টা ইনিংসের হাইলাইটস বের করে দেখেন সঞ্জু স্যামসন কয়টা সুইপ, রিভার্স সুইপ, সুইচ হিট, স্কুপ এগুলো খেলছেন। বাইর করে দেখে তারপর আবার এসে কমেন্টে গালি দিয়ে যায়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিটন দাস, সঞ্জু স্যামসন। এই কারণেই লিটনরা টপ প্লেয়ার হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও পারেন না। দ্যাট ওয়াজ দ্য রং শট সিলেকশন লিটন দাস। আমি লিটনের কথাটা কেন বলছি, লিটন আউট হওয়ার সাথে সঙ্গে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের ম্যাচটা জিতছে না, 100% নিশ্চিত হয়ে গেছে। লেফট আর্ম অর্থোডক্স আপনার স্ট্যাম্প টার্গেট করে বল করছে, অ্যারাউন্ড দ্য উইকেট বল করছে, এবং আপনি অ্যাক্রস দ্য লাইন গিয়ে সুইপ খেলতে যাচ্ছেন। বল যদি ব্যাট মিস করে প্যাডে লাগে 90% সম্ভাবনা আপনি LBW হবেন। আপনি রিস্ক কেন নেবেন দলের ওই পজিশনে? সো লিটনের ওই আউটটা আমার মনে হয়েছে যে বাংলাদেশের চেস করার সময় ব্যাটিং ইনিংসটাকে শেষ করে দিয়েছে। তানজিদ তামিমের কথা বলি, বড় রান হলেই তিনি মুখ থুবড়ে পড়েন, ছোট রান চেস করতে গেলে তিনি ক্রিস গেল হয়ে যান, আবারও প্রমাণিত। সাইফ হাসান, আমাদের দেশের প্লেয়ারদের দুর্ভাগ্য, তাদের ভালো ফর্ম আসলে 3-4 মাসের বেশি থাকে না। সাইফের ক্ষেত্রে সেটাই হয়েছে, এর বেশি কিছু বলার নাই। থার্ড ম্যাচে সৌম্যকে দেখতে চাই, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন দোহাই দিন না প্লিজ। নাজমুল হোসেন শান্ত, ফেব্রুয়ারি 2025-এ নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ 50 করেছিলেন, সবশেষ 11 ইনিংসেই বোধ হয় 11 ইনিংসে শান্তর রান 167 বা 68, একটা 50ও করতে পারেনি। শান্তর কি সমস্যা হচ্ছে সেটা শান্তই ভালো জানেন। আপাত দৃষ্টিতে যেটা মনে হয়েছে, অ্যারাউন্ড দ্য উইকেট গিয়ে শান্তকে স্ট্যাম্প অ্যাটাক করে বল করলে ইদার শান্ত LBW হন, ইদার শান্ত বোল্ড আউট হন, অথবা উইকেটের পিছনে ক্যাচ দেন। শান্তর সবশেষ 30টা আউট যদি আপনি বের করে দেখেন সব রকম ফরম্যাটে ইন্টারন্যাশনালে, অন্তত 10 বার আপনি দেখবেন এই ঘটনা ঘটেছে। এর বাইরে বাকিদের নিয়ে খুব বেশি কিছু বলার নাই। মিরাজ, আমি আবারও বলছি, ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে, T20 ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে মিরাজ 7 নম্বরের প্লেয়ার না। সো এর বাইরে মিরাজকে নিয়ে আর কোনো কিছু বলার নাই। আফিফ হোসেন ধ্রুব, প্রথম দিনের আলোচনাতেই বলেছিলাম যখন দল ঘোষণা হয়েছিল, আফিফ হোসেন ধ্রুবকে দিয়ে 6 নম্বরের ফিনিশারের রোল এর আগেও ট্রাই করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। আফিফ ফেল করেছেন, দল থেকে বাদ পড়েছেন, আবারও সেই লাইনে তাকে নিয়ে আসা হয়েছে। তিনি কতটুকু সাকসেসফুল হবেন আমার মধ্যে সিরিয়াস ডাউট আছে। এবং বাংলাদেশের যেভাবে হারার কথা ছিল সেভাবেই বাংলাদেশ হেরেছে। কপাল ভালো, বাংলাদেশকে 340 চেজ করতে হয় নাই। এখন হচ্ছে বোলিংয়ের দিকটাতে আসি। মাস সাদাকাত যেভাবে বাংলাদেশের পেসারদের পিটিয়েছেন, ইনক্রেডিবল, 46 বলে 75। এবং সবচেয়ে খারাপ লাগার যে ব্যাপারটা, ধারাবাহিকতা বলতে যেটা বোঝায়, আমাদের ব্যাটসম্যানদেরও নেই, বোলারদেরও নেই। নাহিদ রানা যে ম্যাচে 5 উইকেট পেলেন লাস্ট ম্যাচটা, আমরা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছি, উচ্ছ্বসিত প্রশংসা করার মতোই বল তিনি করেছেন। এই ম্যাচে এসেই এলোমেলো শর্ট বল, ফুল টাচ, হাফ বলিং, মানে কোনো রকম কন্ট্রোল নাই। এই ম্যাচে তার 5 উইকেট পাওয়ার দরকার ছিল না। আমি ম্যাচ ডের আগের আলোচনাতে বলেছিলাম এই ম্যাচে নাহিদ রানা এক্সপেন্সিভ হতেই পারেন, কিন্তু এই কনসিস্টেন্সি আমরা দেখতে চাই, এখানেই হচ্ছে ল্যাক করে যায়। নাহিদ রানা যদি এই ম্যাচে 10 ওভারে 40 রান দিয়ে কোনো উইকেটও না পাইতেন, খুব ভালো জায়গায় বল করে যেতেন, তাও আমি এই কথা বলতাম যে না ভালো বল করছেন, কিন্তু সেটা বলার সুযোগ নাই। তাসকিন বাজে বল করছেন। ম্যাচটা মূলত মিরাজের, আমি পার্সোনালি ফিল করি যে লেফট হ্যান্ডারদের এগেনস্টে যখন এত কিছু আলোচনা হয়, লেফট হ্যান্ডার বলেই মিরাজকে বল করতে হবে, তাহলে ভাই আপনি যখন দেখতেছেন পেসারদের মাইরা মানে সুতা বাইর করে দিচ্ছে, তখন কেন বোলিং আসলেন না? তারপরও তিনি এসে মাস সাদাকাতকে আউট করেছেন। দ্যাট ওয়াজ এ ভেরি গুড উইকেট টু টেক। কেননা
ওই সময়ে পাকিস্তান যেভাবে 13 ওভারের মধ্যে 100 করে ফেলেছিল, মাসুদ আগার আউট না হলে আরও বড় ধরনের বিপত্তি হইতে পারত। এরপরে রিজওয়ান এবং সালমান আলী আগা তাদের একটা পার্টনারশিপ, কত 87 বলে বোধ হয় কত 100-র মতো পার্টনারশিপ, এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নাই, 100-র উপরেই হবে হয়তো। ওই সময়ে 38তম ওভারে পাকিস্তানের রান ছিল 231। মনেই হচ্ছিল শেষ 3 ওভারে 7 উইকেট হাতে নিয়ে পাকিস্তান অনায়াসে 100 করে ফেলবে। শেষ 13 ওভারে 78 বলে 7 উইকেট হাতে নিয়ে আপনি 100 করবেন না? 330 বাংলাদেশকে চোখ বন্ধ করে চেস করতে হবে, এমন পরিস্থিতি। ওই সময় যে সালমান আলী আগার রান আউটটা, আমি এটা নিয়ে শুরুতেই কথা বলতে পারতাম, কিন্তু হয় কি, এই বিষয়গুলো হচ্ছে মুখরোচক গল্পের মতো, এগুলো নিয়ে বেশি আলোচনা করলে ক্রিকেটীয় বিষয়গুলো বা মাঠের, ওটাও ক্রিকেটেরই বিষয়, কিন্তু একদম খেলার সঙ্গে সম্পৃক্ত ব্যাটসম্যান বোলারদের স্কিল, টেকনিক, টেম্পারমেন্ট, এক্সিকিউশন, এগুলোর সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলাদা হয়ে যায়, আলোচনার বাইরে চলে যায়। এই কারণে আমি এত পরে এসে বলছি, মিরাজ যেটা করেছেন ঠিক করেছেন। আপনারা দেখেছেন, আলোচনা শুনেছেন, লেখা পড়েছেন, অনেক কিছু নিয়ে বাড়তি কথা বলার দরকার নেই, শুধু এটুকুই বলবো, মিরাজ যেটা করেছেন রান আউটটা একদম ঠিক কাজ করেছেন। বরং অন্যায় করেছেন সালমান আলী আগা, ম্যাট থেকে বের হওয়ার সময় যে হেলমেট ছুঁড়ে ফেলে, গ্লাভস ছুঁড়ে ফেলে অক্রিকেটীয় আচরণ করেছেন। এখানে ক্রিকেটের স্পিরিটের কোনো ব্যাপার নাই, যারা বলছেন তারা ফালতু কথা বলছেন। এবং ওই ওভারটা ছিল পাকিস্তান ইনিংসের জন্য খুবই ক্রুশাল, বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। কেননা তখন একটা রাশ কিংবা হট সিচুয়েশন তৈরি হয়েছিল। সালমান আলী আগা 64 করে আউট হওয়ার পরে রিজওয়ান তখন 44 রানে তিনিও মিরাজকে ওই রাশ অবলাদে মারতে গেলেন, উইকেট দিয়ে আসলেন। ওই এক ওভারে একটা রান আউট আর একটা উইকেট গেল। মিরাজ এই ম্যাচে ভালো বল করেছেন, 10 ওভার 34 রান 2 উইকেট, বেশ ভালো বল করেছেন। তারপরে পাকিস্তান টিম কলাপস করলো। সম্ভবত শেষ 43 বা 44 রানে পাকিস্তান 7 উইকেট হারিয়েছে। এই যে শেষ 43 বা 44 রানে 7 উইকেট হারানো, এটার মূল ট্রেলটা শুরু হয়েছিল ওই 39তম ওভারে মিরাজের ওভার থেকে। পাকিস্তান 15 বল হাতে রেখে অল আউট হয়েছে। এজন্যই বলছিলাম বাংলাদেশের কপাল হলো বাংলাদেশকে 330 চেস করতে হয় নাই। বাট এনিওয়েজ, বাংলাদেশের বোলিং সব মিলে শেষের দিকে গিয়ে ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশের বোলারদের কাছ থেকে যে কনসিস্টেন্সি আমরা আশা করেছিলাম, নাহিদ রানার কাছ থেকে, মুস্তাফিজের কাছ থেকে, তাসকিনের কাছ থেকে, এই ম্যাচে সেটা আমরা পাইনি। স্পেসিফিক্যালি শুরুর দিকে নতুন বলে, আর শুরুর দিকে নতুন বলে পেসাররা যদি উইকেট না তুলতে পারে তাহলে সেটা কতখানি কঠিন হয়ে যায় সেই ম্যাচ, এটা বোধহয় আপনার নতুন করে বলার কিছু মানে প্রয়োজন নাই। সো 2 ম্যাচ শেষ, 1 অল ড্র, শেষ ম্যাচে গিয়ে ডিসাইডার। আবারও বলছি, বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকেই কিছু করে দেখাতে হবে বাংলাদেশের সিরিজ জিততে হলে। নইলে ব্যাটসম্যানরা যদি এই ম্যাচের মতো আবারও ব্যর্থ হয়, বা ইতিপূর্বে যে ট্র্যাক রেকর্ড সবশেষ 3টা 4টা 5টা 6টা ওয়ানডে সিরিজে, সেই ট্র্যাক রেকর্ডে ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব যদি আবারও দেখা যায়, তৃতীয় ওয়ানডে তো বাংলাদেশের জন্য ভালো কিছু আছে। এটার জন্য আমাদের শুধু প্রার্থনাই আমরা করতে পারি, কিন্তু ব্যাটসম্যানদের দিকে ভরসা করার জায়গাটা তারাই আসলে দিনকে দিন কমিয়ে দিচ্ছেন।